এটা হচ্ছে সেই ইসকন মন্দির, যার সামনের দিকটা এটা এদিকে হবে। আর এই সামনের দেখতে পাচ্ছ তোমরা র্যাক করে দিয়েছে। পরিক্রমা করা হয় প্রতি শনিবার, পুরো মন্দির গোল গোল ঘোরা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ডিসেম্বরে 26 তারিখ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পলতা স্টেশনে। এখন ঘড়িতে সময় বলছে 8টা বাজে, এবং 8টা 22-এ আমি ধরবো কৃষ্ণনগর লোকাল। এবং কৃষ্ণনগর লোকাল ধরে প্রায় 77 কিলোমিটার দূরে আমি আজকে পাড়ি দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইসকন মন্দিরে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মন্দির দেখতে, আর সেটা হচ্ছে মায়াপুর। তো চলো, জীবনে প্রথমবার মায়াপুর যাচ্ছি এবং নতুন এক্সপিরিয়েন্স করছি। তো আমার যা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো তোমরা দেখো। ট্রেন পথে কৃষ্ণনগর যেতে অনেক রাস্তা আছে। তোমরা যারা হাওড়া হয়ে যাবে, তোমরা তারা মেছেদা লোকাল ধরে তোমরা নামতে পারো নবদ্বীপে, কিংবা তোমরা যারা শিয়ালদা হয়ে যাবে তারা তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বা অন্য কোনো ভায়া ট্রেন ধরে তোমরা চলে যেতে পারো কৃষ্ণনগর সিটিতে। আজকে আমি একা যাচ্ছি না মায়াপুরে, আমার সঙ্গে রয়েছে এই বন্ধু, এর নাম সুদীপ। সুদীপ আর আমি আজকে আমরা দুজনেই যাচ্ছি ভিডিও করতে, এবং তোমাদেরকে দেখাবো যে কী কী ওখানে পাওয়া যায়, কীভাবে তোমরা যাবে, কীভাবে ঘুরবে, এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের কেমন হবে। তো সেটা আমি আর সুদীপ দুজনেই শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি। চলুন বেরিয়ে আসি। দুটো কৃষ্ণনগর রিটার্ন। বন্ধুরা টিকিট কেটে নিয়েছি। টিকিট পড়লো আমাদের মাত্র 20 টাকা করে। 20 টাকা পার পার্সন টিকিট। তোমরা পৌঁছে যাবে কৃষ্ণনগরে। ট্রেন চলে এসছে, তো চলো ট্রেনে ওঠা যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. এই বন্ধুরা ট্রেন থেকে নামলাম, এবং আমাদের এখন দাঁড়িয়ে আছে কৃষ্ণনগরের স্টেশনে, এবং কৃষ্ণনগরের মাটিতে আমি পা দিলাম। এখন বাজে সময় 12:30, মানে আমাদের নামার কথা ছিল 10:30টার সময়, আর আমরা নামলাম 12:30-এ। তার মানে ট্রেন মাঝপথে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেট ছিল, যার কারণে প্রচণ্ড ভোগান্তি হয়েছে। প্রথম দিনের ট্রেনের যে জার্নি, তার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এখন খুব খিদে পেয়ে গেছে। এখান থেকে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমরা বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে ওখান থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে যাবো ঘাটে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকি ইনফরমেশান দিচ্ছি। আস্তে আস্তে প্ল্যাটফর্মে এই দাদা দোকানটা দেখলাম, তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। তো এখানে কচুরি আর ছোলার তরকারি বিক্রি হচ্ছে, তো 20 টাকা প্লেট। এই যে কচুরি চলে এসছে, 4টে করে কচুরি, মাত্র 20 টাকা। এখানে তরকারি দিয়েছে, সস দিয়েছে, খুব সুন্দর খেতে। মোটামুটি পেট ভরে যাবে এক প্লেট নিলে। 20 টাকা কচুরি, সকাল থেকে খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি, ও এখানে এসে করছে। যাবো কিন্তু এই এসকেলেটারে করে, দুঃখের বিষয় যে এসকেলেটার বন্ধ। তো এখন উপরে হেঁটেই যেতে হবে আমাদেরকে। এসকেলেটারের উপরে উঠে তারপরে তোমরা ডান দিকে চলে আসবে, ঠিক এই সাইডে চলে আসবে। এখান থেকে ডান দিকে রয়েছে অটো স্ট্যান্ড, তো অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো ধরতে হবে। এখান থেকে আমরা অটো নিয়ে সাধারণত যাব হুলোর ঘাটে। এখানে দুটো ঘাট আছে, একটা হচ্ছে হুলোর ঘাট আর একটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। তোমরা যারা নবদ্বীপে যাবে তারা অবশ্যই স্বরূপগঞ্জ ঘাটটাকে চুজ করবে, আর তোমরা যারা মায়াপুর যাবে তারা ওখান থেকে টিকিট নিয়ে তোমরা যাবে হুলোর ঘাটে। তো চলো আমরা অটো ভাড়া করি, দেখি কত ভাড়া নেয়। আমি যেহেতু প্রথম আসছি, জানি না কত ভাড়া নেবে, তো সেখানে যাই, সেখানে গেলে জানতে পারবো। এবং সেখান থেকে আমরা যাবো হচ্ছে হুলোর ঘাটে, সেখান থেকে নদী পার হয়ে আমরা পৌঁছে যাবো মায়াপুর। সেখান থেকে বেরিয়ে আসলে এরকম তোমরা পাশেই অটো স্ট্যান্ড পেয়ে যাবে, টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো আমরা টোটো ধরে নেবো, নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবো ঘাটের দিকে। দাদা ঘাটে যেতে কতক্ষণ লাগবে? ঘাট যেতে ওই 30 মিনিট মতো লাগবে। 30 মিনিট। ভাড়া কেমন লাগবে দাদা? দাদা এখান থেকে ঘাটের ভাড়া হলো 50 টাকা করে আমাদের টোটো গাড়ি। আর যদি ঘাটে না গিয়ে যদি অন্যভাবে যাই? যদি অন্যভাবে যাও ডাইরেক্ট হলো 80 টাকা করে। 80 টাকা পার পার্সন, তাই তো? মানে একদম মন্দিরের সামনে তোমরা নামিয়ে দেবে? মন্দিরের গেটে। আমরা ভেবেছিলাম এখান থেকে হুলোর ঘাটে যাবো, কিন্তু হুলোর ঘাটে যেতে গেলে প্রায় আধা ঘন্টা লাগবে। আর যদি আমরা মন্দিরে যাই তাহলে হয়তো আরও 10 মিনিট বেশি লাগবে। কিন্তু হুলোর ঘাটে গিয়ে আমাদেরকে ওই ডেক পারাপার করার জন্য, নদী পারাপার করার জন্য নৌকার জন্য বা ফেরির জন্য অপেক্ষা করতে হবে। তো এখান থেকে ওখানে অপেক্ষা না করে যদি আমরা সরাসরি মন্দিরে চলে যাই
কেননা 1.5 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে আমাদের ট্রেন থেকে নামতে, কারণ ট্রেন মাঝপথে প্রায় দাঁড়িয়েছিল প্রায় 1.5 ঘন্টা। তো ওখান থেকে আমাদের এখানে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে। এখনও যদি আমরা ওই নৌকার জন্য ওয়েট করি তাহলে আরও লেট হয়ে যাবে। তো আমরা লেট না করে আমরা ঠিক করলাম যে টোটো করেই যাবো এবং মন্দিরের সামনে গিয়েই নামবো। তো দেখি, যেহেতু প্রথম আসছি, অনেক কিছু জানি না, অনেক কিছু হয়তো বুঝতেও পারবো না এখন এই মুহূর্তে, ঠিক স্পটে গিয়ে বুঝতে পারবো। তো যাই দেখি মন্দিরের সামনে নিয়ে যায় কিনা। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি যে আমাদের মন্দির দর্শন। হরে কৃষ্ণ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াপুরের মন্দিরে। আর আমি দাঁড়িয়ে আছি এখন পুরনো চন্দ্রোদয় মন্দিরের সামনে। এটা হচ্ছে মায়াপুরের প্রবেশদ্বার। এখন নতুন চন্দ্রোদয় মন্দির এখনও উদ্বোধন হয়নি। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা এখানে পৌঁছে গেছি। জানি না আমার আওয়াজটা কতটা তোমরা শুনতে পাচ্ছ, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যাওয়াস রয়েছে। তো চলো বেশি কথা বলবো না, মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে দেখাই যে মন্দিরটা কেমন। একটু লেট হয়ে গেছে, এখন প্রচুর মানুষ সমাগম, কারণ অনেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে এবং অনেকে খাওয়া দাওয়া করবে। সুদীপও ঠিকমতো বলতে পারেনি, ব্লগ করতে পারেনি, তো অসুবিধাই হচ্ছে। যাই হোক, আমাদের কথাটা মেন নয়, মেন কথাটা হচ্ছে মন্দিরটা তোমাদেরকে দেখানো। তো এই হচ্ছে মন্দির, আর পিছনে কত সুন্দর লাগে, তাই না? এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে মন্দিরটা এত সুন্দর হতে পারে। রাধা মাধবকে নিয়ে পরিক্রমা করা হয় প্রতি শনিবার, পুরো মন্দির গোল গোল ঘোরা হয়। এই ভাইটি বলছে যে প্রতি শনিবার করে নাকি এখানে হাতি পিঠে করে রাধা মাধবকে ঘোরানো হয়। তো আজকে যেহেতু শনিবার নয়, তো ওই জন্য আমরা এটাকে দেখতে পাবো না। তোমরা যারা শনিবার বা আগের দিন আসবে, শুক্রবারে আসবে, তারা এটাকে অবশ্যই নিজের চোখে দেখতে পাবে। তো এই ভাইয়ের কাছ থেকে ইনফরমেশন পেলাম, অসংখ্য ধন্যবাদ। চলো ভিতরে যাওয়া যাক। অখণ্ড হরিনাম সংকীর্তন, আর এখানে 24 ঘন্টায় সর্বক্ষণই আর কীর্তন হয়, কখনোই কীর্তন বন্ধ হয় না। তোমরা চাইলে এখানে এসে কীর্তন শুনতে পারো এবং সেই সাথে বিশ্রামও নিতে পারো। এখানে কুপন পাওয়া যাচ্ছে, আর আমরা এখান থেকে কুপন নিয়ে নেব। 40 টাকা দুটো কুপন আমরা এখান থেকে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। কুপন নিয়ে নিয়েছি, চলো ভিতরে যাওয়া যাক। মন্দিরের পাশে যে কুপন কাউন্টার রয়েছে, সেটা 11 থেকে 4টে পর্যন্ত সবাইকে টিকিট দেয়। তো এখান থেকে আমরা 40 টাকার কুপন নিয়ে নিয়েছি এবং সেই কুপনে আমাদের দুপুরে খাবার দাবার চলবে। জানি না কোন দিকে দেয়, আমি শুনে নেবো, একটু শুনে তোমাদেরকে দেখাবো কোন দিকে গিয়ে খেতে হয়। তো যাই হোক, কুপনটা তোমরা মোটামুটি 11টা থেকে 4টের মধ্যেই এখানে দেওয়া হচ্ছে। তো এখানে সবসময় মোটামুটি দুবেলাই খাবার দেওয়া হয়। আর রাতে যদি তোমরা কোনো হোটেলে বা কোনো জায়গায় থাকো, তাহলে সেখান থেকে রাতের ডিনারের জন্য তোমরা মহাপ্রসাদ পেয়ে যেতে পারো, তার জন্য আলাদা কুপন নিতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী প্রভু পাদ পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার পথ এদিকে, এই দিকটায়। আর এই দিকটায় দেখো এরকম বসার জায়গা তোমরা অনেক পেয়ে যাবে, যেখানে সবাই মোটামুটি এখানে বসে বিশ্রাম করতে পারছে খাওয়া দাওয়ার পরে এবং মন্দির চত্বর ঘুরে। মন্দির চত্বরে এরকম অসংখ্য দোকান দেখতে পাবে, যেগুলো তোমরা যদি এখানে বেড়াতে আসো তো তোমরা এখান থেকে এই দোকানগুলো থেকে কেনাকাটা করতে পারো। এখানে বিভিন্ন রকম সুতির জিনিসপত্র, জামা কাপড় রয়েছে, পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে, তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। তো এই রাস্তাতে ধরে আমরা এগিয়ে যাবো সামনে, যেখানে আমাদেরকে কুপনের মাধ্যমে খাবার দেওয়া হবে।
তো এখানে মন্দির চত্বরে খাওয়ানোর ব্যবস্থা আছে এবং যে কুপন আমরা নিয়েছিলাম সেই কুপনের মাধ্যমে এখানে খাবার দেওয়া হবে। তো খাবার খেতে গেলে তোমাদেরকে আগে জুতো খুলতে হবে। এখানেই জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, এই ভাইরাও এখানে রেখেছে, আমরাও রেখেছি। আর যদি যদি 4টে পর্যন্ত এটা থাকবে, যদি বন্ধ হয়ে যায় তা তোমরা এই সাইডটা তোমরা জুতো খুলে রাখতে পারো। তো চলো খাওয়া দাওয়া করি। এই হচ্ছে ভিতরে বসার জায়গা, এরমভাবে তোমরা বসবে আর এই দুই সাইড দিয়ে খাবার দিয়ে যাবে। এখানে দেখো বসে পড়েছেন সবাই, হ্যাঁ, আর আমরাও বসবো। তো এক সাইড দিয়ে বসে নিই, দেখো কত বড় দেখো। জায়গা এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আবার একটু ভাত দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছে ডাল। তো প্রথমে ছিল খিচুড়ি, তারপরে ভাত, তার সঙ্গে চিমের তরকারি, আর এখন দিয়ে গেল ডাল আর রাইস, আর ওইদিকে চাটনি আর পাঁপড় আসছে। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আমাদের এখন পাতা ফেলতে হবে, আর পাতা ফেলতে হবে ঠিক এদিক শরীর দিক, এদিকটায় আছে পাতা ফেলার জায়গা। তো আমাদের ওদিকে যেতে হবে এবং পাতাটা আমরা ফেলে দেবো। এখানে আসলে তোমরা এরকম পাতা ফেলার জায়গা দেখতে পাবে। আমি এখানে ফেলে দিলাম, আর এদিক দিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেই মায়াপুরের পুরোনো মন্দির। এটাতে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর লাগছে। এখানে আসলে সত্যি মনটা শুদ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগে, আনন্দও লাগে। এত যে অসাধারণ জিনিস, যেটা এতদিন ধরে শুনে এসেছি আর সেটা নিজের চোখে দেখছি। আজকে যা ট্রেন জার্নি থেকে শুরু করে যা অসুবিধার মধ্যে পড়েছি আমরা, তার সমস্তটাই যেন এখানে এসে আমরা ভুলে যাচ্ছি। এত সুন্দর লাগছে। মন্দিরের চারিদিকে ঘুরতে ঘুরতে তুমি যেদিক দিয়েই ঘুরবে তোমরা এদিক, মানে মন্দিরটাকে চারিদিক দিয়ে একই রকম দেখতে লাগবে। তো ওইদিকে সামনের দিক আছে, তো তোমাদের সামনের দিকে নিয়ে যায়। আর দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। উপরে মানে তোমার মোবাইলে হয়তো বোঝাতে দেখে হয়তো বুঝতে পারবে না তোমরা যে এটা কত বড়, কিন্তু তোমরা নিজের চোখে আসলে তাহলে বুঝতে পারবে যে কত বড় একটা স্থাপত্য এখানে রয়েছে এই মায়াপুরে। এতক্ষণ ধরে তোমরা যেটা দেখছিলে সেটা হচ্ছে মায়াপুরে পুরনো মন্দিরের রূপ। এবার তোমাদেরকে দেখাবো মায়াপুরে প্রতিষ্ঠিত হওয়া ইসকন মন্দির, যেটা এখন উদ্বোধন হয়নি। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু যেহেতু মোবাইল বা ফোন বা গ্যাজেটগুলো অ্যালাউ নেই, তাই হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো তবুও দূর থেকে যতটা দেখা যায় তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ দিদি, হরে কৃষ্ণ, ভালো থাকবেন। আচ্ছা, দেখা হয়ে গেছে আপনাদের মোটামুটি? ওকে। তো এখানে কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তারা খুবই আনন্দ করছে। এই হচ্ছে ইসকন টেম্পল, যেটা পৃথিবীর সবথেকে বড় রাধাকৃষ্ণের মন্দির হতে চলেছে। এর কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এখনও বিল্ডিংয়ের কাজ চলছে, এদিকেও কাজ চলছে। এখন সামনেটা পুরো বন্ধ আছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আশা করি যখন এটা কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধন হবে, তখন নিশ্চয়ই সবাইকে ঢুকতে দেবে। আর সেই সময় আমি আসবো এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আপাতত এই মন্দিরের পাশেই রয়েছে পুরনো মায়াপুরের মন্দির। আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে কোনো মোবাইল বা কোনো গ্যাজেট অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিতরে ছবি দেখাতে পারবো না। তো খুব শীঘ্রই যাবো এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ এখানে গোশালা বা আরও অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাতে হবে। এখনও দেখানো অনেক বাকি আছে এবং সন্দেহ হয়ে আসছে। আমরা রাস্তায় আটকে গিয়েছিলাম বলে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, যদি মন্দিরটা তাড়াতাড়ি ঘুরে আসি, যদি দেখাতে পারি, তো অবশ্যই তোমাদেরকে এর সঙ্গে গোশালাটাও শেয়ার করব এবং পারলে আরও বিভিন্ন জায়গা আছে এখানে দেখানোর চেষ্টা করব। আর যদি না পারি তো আমরা ফিরে যেতে হবে। চলো চট করে আমরা মন্দিরটা ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে সেই ইসকন মন্দির, যার সামনের দিকটা এটা এদিকে হবে। আর এই সামনে দেখতে পাচ্ছ তোমরা র্যাক করে দিয়েছে। ব্যারাক হওয়ার কারণে এখান দিয়ে কেউ যেতে পারবে না ভিতরে। আমি যতদূর দেখতে পাচ্ছি ভিতরে কাজ চলছে। এটা মোবাইলে এইটুকুনি লাগছে, কিন্তু এটা কিন্তু অনেকটা বড়। আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, যথেষ্ট উঁচু হবে, প্রায় 10-12 তলা সমান হবে উঁচু। আর এই সাইডটা দিয়ে তোমরা যদি এগিয়ে যাও,
এই সাইডটায়, তাহলে এইদিকে তোমরা গোশালা দেখতে পাবে। আর আমরা এসেছি এই সাইডে, অর্থাৎ মন্দিরের পুরনো যে মন্দির আছে, এই পুরনো মন্দিরের পাশেই এখানে তৈরি হচ্ছে ইসকন মন্দির। তোমরা একটি শোরুম দেখতে পাবে যেখানে থিয়েটারের মতো, এবং উপরটা পুরোটা 3D অ্যাঙ্গেলে তোমাদের বিভিন্ন রকম ভিডিও দেখানো হয়। এখানে বিভিন্ন রকম স্পিরিচুয়াল ভিডিও এখানে দেখানো হয়ে থাকে। তো বিভিন্ন রকম সময় দেওয়া রয়েছে এখানে, 9টা থেকে 10টা, 10টা থেকে 12টা, এরকম বিভিন্ন রকম সময় দেওয়া রয়েছে। তোমরা আসলে এখানে টিকিট কেটে ভিতরে গিয়ে দেখতে পারো। আজকে আমাদের সময় নেই, যার কারণে আমরা ভিতরে ঢুকবো না, গোশালাটা দেখবো এবং তারপরে হয়তো বেরিয়ে যাবো। গোশালা দিকে যেতে যেতে দেখতে পেলাম আমরা এখানে একটা গৌরাঙ্গ কুটির বলে লেখা রয়েছে। এখানে অসংখ্য ঘর রয়েছে এবং এর ভিতরেই আপনারা যদি মনে করেন যে এক রাত্রি আর কি আপনারা এখানে স্টে করবেন, তাহলে এখানে আসতে পারেন। ঘর ভাড়া খুবই সামান্য, ভিতরে আমি যাব না, কারণ যেটা জানলাম লোকের মুখে যে এখন যদি ভিতরে যায় তাহলে গোশালা যেতে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো এরকম ছোটো ছোটো ঘর করা রয়েছে এবং তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এখানে কোনো দাদা বা কাউকে পেলাম না, যার কারণে তাদের সঙ্গে কথা বলতে পারলাম না। তো যাই হোক, এখানে এসে আমি যেটা শুনেছিলাম এখানে 100 টাকা থেকে 150 টাকার মধ্যে তোমরা এখানে স্টে করতে পারবে। তো এটা হচ্ছে অনুদান কমপ্লেক্স। এখানে আপনারা যদি আসেন তাহলে কোনো জায়গায় কোনো টিকিট করতে হবে না, এখানে এসে লাইন দিয়ে আপনি বিনামূল্যে সারাদিন খেতে পারবেন, 3 বেলায় খেতে পারবেন। তার জন্য আপনাকে আসতে হবে অনুদান কমপ্লেক্স। তো এরকম অসংখ্য জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারতাম, কিন্তু আজকে সময়ের অভাবে এবং ট্রেনের গণ্ডগোলের অভাবে আমরা দেরিতে সেখানে পৌঁছা, যার কারণে আমরা কোনো কিছু আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, আবার আসবো, আবার দেখাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখনও কিন্তু শেষ হয়নি, আমরা এখনও যাবো গোশালায়। এখানে বলে রাখা ভালো যে গদা ভবন বা ভীম ভবন এরকম নামে দুটি বিখ্যাত কমপ্লেক্স রয়েছে, যেখানে তোমরা রুম বুকিং করে থাকতে পারো, যার ভাড়া আনুমানিক 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হতে পারে। তাছাড়া মন্দিরের আশেপাশে অসংখ্য রুম তোমরা পেয়ে যাবে, যেখানে ঘর ভাড়া সাধারণত 100 টাকা থেকে শুরু করে এবং তার উপরেও তোমরা পেয়ে যেতে পারো। অর্থাৎ কম বেশি, দামে বেশি বা কম, এরকম অসংখ্য রুম দেওয়ার জন্য অসংখ্য হোটেল রয়েছে বা রুম রয়েছে, গেস্ট হাউস রয়েছে, যেখানে তোমরা এখানে এসে স্টে করতে পারো। এছাড়া আর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। সারাদিন মন্দির চত্বরে আনন্দ করে কাটালেও দিনের শেষের দিকে একটি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই। ভিডিও করার সময় একজন সিকিউরিটি এসে আমার মোবাইলটা আর ট্রাইপডটা কেড়ে নেয়, নিয়ে বলে যে ব্লগ করার জন্য কোনো আলাদা কোনো পারমিশন আছে কি না। তো এখানে ব্লগ করার জন্য আলাদা কোনো পারমিশন করতে হয় কি না এমন কোনো ইনফরমেশান আমার কাছে ছিল না। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে তোমরা জানিও। যাই হোক, শেষের দিকে অভিজ্ঞতাটা একটু খারাপই হলো। প্রায় 1 ঘন্টা পরে মোবাইল আর ট্রাইপডটা ফেরত পেলেও অনেক ভিডিও আমাকে ডিলিট করতে হয়। এখানে দেখো কত বড় বড় গরু, খুব ভালো লাগছে। আর এই সাইডটা রয়েছে অনুদান কেন্দ্র, আর শিং দেখো কত বড় বড়। চলো বেরোনো যাক। মন্দির দর্শনের পর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তো মন্দিরের বাইরে তোমরা টোটো বা অটো রিজার্ভ করে চট করে দেখে আসতে পারো। এখানে বেশ কিছু ভ্রমণীয় স্থান, যেমন চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং বল্লাল সেনের ভিটে। এছাড়াও আরও অসংখ্য রাজবাড়ি আছে, যেগুলো তোমরা হাতে সময় থাকলে অবশ্যই তোমরা দেখো। চলো বন্ধুরা, বাইরে বেরিয়ে এসেছি। সারাদিন খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন আর তোমাদেরকে আর ভিডিও বেশি বাড়াবো না। যে পথে এসেছি সে পথেই ফিরে যাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতো নতুন ইউটিউবাররা যাতে আরও বেশি অনুপ্রেরণা পায় তার জন্য তোমরা পাশে থেকো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটাকে কমেন্টে জানাতে পারো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।